পরমাণু কর্মসূচি পুরোপুরি বাদ দিতে ইরানকে $30 বিলিয়ন সহায়তা প্রদান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে জব্দ অর্থ ছাড় দেওয়ার প্রস্তাব করেছে আমেরিকা, যুদ্ধ বন্ধ এবং পুনরায় যুদ্ধ বাধার আশঙ্কা, বাংলাদেশ পরিস্থিতি, মব ভায়োলেন্স, আইনশৃঙ্খলা ও মাদক পরিস্থিতি, বিনিয়োগ ও কর্মসংস্থান, ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা ও রাজনৈতিক সংলাপ ইত্যাদি নিয়ে রয়েছে আজকের আলোচনায়। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন এবং প্রশ্নোত্তর পর্ব এনজয় করবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান সপ্তাহের খবর ও সংবাদ বিশ্লেষণে। আমি উপস্থাপনায় রয়েছি রানা আঞ্জুম জয়ী এবং বরাবরের মতোই আমাদের প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা অর্থাৎ বাসস এর সাবেক সাংবাদিক বলতে পারি আমরা, জনাব জহিরুল হক রানা। জনাব রানা, আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন, ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ বন্ধ হলেও বিতর্ক চলছে কোন পক্ষের কত ক্ষয়ক্ষতি হলো, ইরানের পারমাণবিক স্থাপনা কতটুকু ক্ষতিগ্রস্ত হলো, ইরানের শাসন ব্যবস্থা আরো শক্তিশালী হলো কিনা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আসলে ইরান এবং আমেরিকার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ প্রশ্নে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। সেই আলোচনাকে সামনে রেখেই ইসরায়েল হঠাৎ করে 13 জুন গভীর রাতে ইরানের উপরে অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বিষয়টা বুঝে ওঠার আগেই এই হামলায় ইরানের অনেক জেনারেল এবং বিজ্ঞানী মারা যায়, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ইরান পাল্টা হামলা চালায় তার শক্তিশালী মিসাইল এবং ড্রোনের সাহায্যে। এইভাবে যুদ্ধ 12 দিন চলে এবং এই যুদ্ধের শেষ দিকে এসে আমেরিকাও ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় এবং ব্যাপক ক্ষতি করে। অবশেষে যুদ্ধবিরতি হয়, কিন্তু ইতিমধ্যে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল এই ক্ষতি মেনে নিতে না চাইলেও, তারা প্রচার করতে না চাইলেও পরবর্তীতে এই ক্ষয়ক্ষতির পরিমাণ বেরিয়ে এসেছে। তবে এই যুদ্ধটা নতুন করে আবারও শুরু হতে পারে বলে আমার একটা আশঙ্কা রয়ে গেছে, কারণ ইরান চায় না তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে। ওদিকে ইসরায়েল এবং আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলো চায় ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন না করে। যদি ইরান বলে আসছে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহার করবে, পশ্চিমারা এটা বিশ্বাস করছে না। তবে আমরা চাই যুদ্ধ আর না লাগুক, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে মধ্যপ্রাচ্যে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। উত্তর সিটি কর্পোরেশন নগর ভবন খুললেও এখন এনবিআরে তালা, সচিবালয়ে আন্দোলন, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন মোকাবেলার উদ্যোগ খুবই দুর্বল, এ বিষয়ে কি বলবেন? বিএনপির মেয়র প্রার্থী দক্ষিণ সিটির ইশরাককে শপথ পড়ানোর দাবিতে বিএনপির কর্মীরা এবং সিটি কর্পোরেশনের যে কর্মচারীরা তারা দীর্ঘদিন আন্দোলন করেছে এবং সেখানে সেবা বন্ধ ছিল। সম্প্রতি সেই সেবাটা চালু হলেও এনবিআরের সংস্কারের প্রশ্নে সেখানকার কর্মচারী অফিসাররা আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন ব্যাপকতা লাভ করেছে। এদিকে বিডিআর যারা চাকরিচ্যুত হয়েছিল তারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সচিবালয় একটি আইনের সংস্কার এর প্রশ্নে সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছিল। সরকার আসলে ক্ষমতায় আসার পর থেকে যে আন্দোলনগুলো শুরু হয়, যেটা বিগত 15-16 বছর মানুষ কথা বলতে পারেনি, আন্দোলন করতে পারেনি, তার দাবি প্রকাশ করতে পারেনি, এই সময় এসে বেশি দাবি প্রকাশ করছে। এই সরকার যেহেতু কিছুটা শান্তিপূর্ণ বিপ্লবের সরকার, নির্বাচিত নয়, আসলে এই সরকার এই যে দাবিগুলো মোকাবেলায় কিছুটা দুর্বলতার পরিচয় দিচ্ছে। আমরা আশা করি নির্বাচিত সরকার এসে সব দাবিগুলোর সুষ্ঠু সমাধান করবে এবং এগুলো সহজেই সমাধান হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। শেখ হাসিনা ও তার পরিবারের নামে 808টি প্রতিষ্ঠানের নাম বদল খুবই হাস্যকর বিষয়। এর জন্য যে এইভাবে প্রতিষ্ঠানগুলোর নামকরণ কেন করা হলো, আর মানে বাদই বা কেন দিতে হলো? একেবারে ঠিক হয়নি যে 108টি প্রতিষ্ঠান একটি পরিবারের নামে হবে এবং সেটাই বা আবার কেন সরকারকে বাদ দিতে হবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, আমি ব্যক্তিগতভাবে মনে করি এতগুলো প্রতিষ্ঠান শেখ হাসিনা বা তার পরিবারের নামে করা মোটেও উচিত হয়নি। আর সেই প্রতিষ্ঠানের নামকরণগুলো সাধারণত হলো
জাতীয় কোনো বীর বা বিশিষ্ট ব্যক্তিদের নামে এইভাবে পরিবারের সদস্য নামে করাটা অযৌক্তিক ছিল, অন্যায় ছিল। একটি ফ্যাসিবাদী সরকার করেছে। এখন যেহেতু একটি বিপ্লবী সরকার ক্ষমতায়, তারা এটাকে পরিবর্তন করে বিশিষ্ট ব্যক্তিদের নামে এনেছে। তবে দুইটা নামের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু এভিনিউর নামটা পাল্টানো উচিত হয়নি, এবং পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাস, যেটা আমাদের কিংবদন্তি শিল্পী, বাংলাদেশেরই শিল্পী, ভারতে মহানায়িকা হিসেবে আখ্যায়িত হয়েছিল সুচিত্রা সেন, তার নামটা বদল করার এই দুটা বিষয় আরও থাকতে পারে কিছু, এই দুটা আমার নজরে এসেছে। আমি মনে করি দুটো নাম ফিরিয়ে দেওয়া উচিত, এগুলো বদল করা উচিত নয়, ঠিক হবে না। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে, যে মাদক সেবীদের অপরাধী নয়, রোগী হিসাবে দেখতে হবে। সারা দেশে মাদক সেবীর সংখ্যা প্রায় 1 কোটি, যার 80%ই তরুণ। প্রতিরোধ প্রতিকারের উপায় কি বলে মনে করছেন আপনি? আসলে মাদক সেবন মানুষ করে নানান ধরনের হতাশা, রাষ্ট্রীয় নীতির ভুল নীতির কারণে, জীবনের ব্যর্থতার, প্রেমে ব্যর্থতা সহ নানা কারণে মানুষ মাদক সেবী হয়ে ওঠে, যেটা সমাজ রাষ্ট্রের জন্য একটা বোঝা। এটাকে যারা এটা সেবন করে তাদের আসলে রোগী মনে করা উচিত, সমাজের বোঝা হিসেবে না মনে করে। অতএব আমি মনে করি যে বিপুল সংখ্যক তরুণ আমাদের এখানে মাদকাসক্ত, নানান ধরনের মাদক আছে, হিরোইন, গাঁজা, ভাং, অনেক কিছু আছে, বিড়ি, সিগারেট, এগুলিও মাদকের মধ্যে পড়ে। এগুলো সরকারকে এবং যারা সমাজের প্রভাবশালী ব্যক্তি তাদের মাধ্যমে এগুলো প্রতিকারের চেষ্টা করতে হবে, এবং যারা অলরেডি সেবী হয়ে গেছে তাদের সুষ্ঠু চিকিৎসা প্রয়োজন, রোগী হিসেবে ট্রিট করে। এদেরকে এইভাবে নষ্ট হতে দেওয়া উচিত না। এর থেকে রাষ্ট্রে, সমাজের নানান ধরনের অন্যায় বা অবিচার সৃষ্টি হয়, তৈরি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, অপরাধ প্রবণতা বাড়ে। এটা রাষ্ট্রের জন্য মোটেও কল্যাণকর হতে পারে না, কারণ এই তরুণ সমাজ বা যুব সমাজ এরা রাষ্ট্রের ভবিষ্যৎ। এটা তাদের সুষ্ঠুভাবে চিকিৎসা করে স্বাভাবিক স্রোতে, সমাজের স্বাভাবিক স্রোতে ফিরিয়ে আনা উচিত। ধন্যবাদ। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না, এতে কি উপকার হবে আর কারই বা উপকার হবে? আসলে অতীতে সরকারগুলো বাজেটের সময় বা প্রতিবারেই কালো টাকা সাদা করা একটা উদ্যোগ গ্রহণ করতো। এই সরকার তা করেছে। গতানুগতিক বাজেটের প্রণয়ন করতে গিয়ে তারা পরবর্তীতে উপদেষ্টা কমিটির বৈঠকে হয়তো মনে হয়েছে যে এটা আসলে রাষ্ট্রে কোনো কাজে লাগে না, কেউ টাকা সাদা করে না, কিংবা যেটা খুব উপকারীও না সমাজের জন্য, ফলে তারা এটাকে অনুপকারী একটা কাজ মনে করে যে আইনটা তারা করে, বাজেটটা তারা প্রস্তাব করেছিল সেটা তারা বাদ দিয়েছে। অর্থাৎ এখন থেকে এই আইনটা বাদ হওয়ার ফলে নতুন করে আর কালো টাকা সাদা, যেটা আনসিন আননোন মানি, সেটা আর সাদা করা যাবে না, বৈধ করা যাবে না। ভালো উদ্যোগ, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জানি যে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা, ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সহ সকল অন্যায় কার্যক্রমে মার্কিন পশ্চিমা সমর্থন। মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা কতদূর যাবে বলে আপনি মনে করছেন? বড়দিনের যুদ্ধের পরে এটা একটা অন্যায় যুদ্ধ, ইরানের পরে যুদ্ধটা ইসরায়েল এবং আমেরিকা চাপিয়ে দিয়েছে, এটা সবাই জানে। কারণ পারমাণবিক অস্ত্র আমেরিকারও আছে, ইসরায়েলেরও আছে। ওই আমেরিকা তো ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তাদের উপরে হামলা করে না, বরং তাদেরকে অস্ত্র এবং রসদ দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করে, এবং বিভিন্ন ফোরামে তাদের সহযোগিতা করে। অর্থাৎ ফিলিস্তিনিদের এবং ইরানিদের দমনের জন্য ইসরায়েল যা করে, সেক্ষেত্রে আমেরিকা এবং পশ্চিমা শক্তি তাদের সহযোগিতা করে। এই যুদ্ধটা বন্ধ হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে দুইটা রাষ্ট্রই পড়েছে। এদের মধ্যে যুদ্ধান্ধেয়ী মনোভাব আছে, জেদ আছে, যুদ্ধটা আবারও তৈরি হতে পারে। কারণ যুদ্ধে যে কারণে হয় সে কারণে অবসান না করে শুধু কাউকে দমন করে যুদ্ধ থামানো যায় না। অর্থাৎ ইরান যে পারমাণবিক অস্ত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য করতে চায়, ইরানকে সেটা করতে না দিলে ইরান সেটা মেনে নেবে বলে মনে হয় না। ফলে ইসরায়েল যেহেতু ইরানের এবং আমেরিকা যেহেতু ইরানের পারমাণবিক কর্মসূচি তারা চালু রাখতে চায় না, ফলে যুদ্ধটা আবার তো লেগে যেতে পারে। তবে আমরা আশা করি যাতে যুদ্ধ না লাগুক, কারণ যুদ্ধ দুটো রাষ্ট্রের জন্যই নয়, আশেপাশের রাষ্ট্র এবং গোটা বিশ্বের জন্য ক্ষতিকর, বিশ্বের অর্থনীতির জন্য ক্ষতিকর, এবং মানুষের রক্তপাত হয়, সম্পদ ধ্বংস হয়, এটা হওয়া উচিত নয়। শান্তিপূর্ণ উপায়ে যুদ্ধটা বন্ধ হওয়া উচিত শান্তির জন্য। আমরা আশা করি শান্তি প্রতিষ্ঠিত হবে, আর যুদ্ধ হবে না। ধন্যবাদ। মব তৈরি করে সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে পুলিশের সোপর্দ, মব বন্ধ করা যাচ্ছে না কেন? এই মবটা আসলে গত 15-16 বছরের আওয়ামী শাসন আমলে যখন বিরোধী দল মিছিল করতো তখন
ক্ষমতাসীন আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে মব তৈরি করত। সেইটা আমরা এই সময় আশা করিনি। বিপ্লবের পরে, শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী সরকারের পতনের পরে কিন্তু আমরা দেখছি যে এখনো কিছু লোক মব সৃষ্টি করে তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, যেটা আইনের শাসনের পরিপন্থী। সিএসি নুরুল হুদা একটি যে 3টি ভুয়া নির্বাচন আওয়ামী লীগ আমলে হয়েছিল, তার একটি নির্বাচনের কালীন সে প্রধান নির্বাচন কমিশনার ছিল, তাকে তার গুলশানের বাসা থেকে উচ্ছৃঙ্খল জনতা ধরে এনে পুলিশে দেয়। আরেকজন সাব ইন্সপেক্টরকেও উচ্ছৃঙ্খল জনতা পুলিশের হাতে দিয়েছিল, পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু নুরুল হুদাকে ছাড়েনি। পরবর্তীতে আরেকজন সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অপর সিইসি এবং অপর নির্বাচন কমিশনার যাদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছিল বা যারা পুলিশ অফিসার মামলার আসামি হয়েছে, তাদের কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই ধরনের মব একটা জাতির জন্য কোনো অবস্থাতেই মঙ্গলজনক হতে পারে না, দীর্ঘদিন চলতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির মব বন্ধ করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। এটা করতে হবে। আমরা আশা করি যে ধীরে ধীরে এটা অবসান হবে, সরকারের দিকে নজর দিবে এবং ভবিষ্যৎ সরকার এটাকে বন্ধ করতে সক্ষম হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সংকুচিত হচ্ছে দেশে বিদেশে কর্মসংস্থান, বিনিয়োগ কম। আমাদের করণীয় কি হতে পারে এক্ষেত্রে? আমাদের জনসংখ্যা যারা বিদেশে রপ্তানি হয় তারা কিন্তু দক্ষ না, অদক্ষ বা অদক্ষ। এই জনশক্তির চাহিদা এমনিতেই কম। তাছাড়া আমাদের প্রধান রণশক্তি আমদানিকারক ছিল সৌদি আরব বা সংযুক্ত আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র, তাদের জনশক্তি আমদানি কমে গেছে। তো আমাদেরকে এখন আমাদের জনশক্তিকে যেমন দক্ষ করে গড়ে তুলতে হবে এবং বিদেশে যেসব রাষ্ট্রে শ্রম চাহিদা রয়েছে সে রাষ্ট্রের উৎস খুঁজে বের করতে হবে। পাশাপাশি আমাদের দেশে বিনিয়োগ বাড়াতে হবে, কলকারখানা তৈরি করতে হবে, সেখানে কর্মসংস্থানে এবং চাকরির সুযোগ তৈরি করতে হবে। আমি মনে করি যে দক্ষ জনশক্তি তৈরি এবং দেশে কর্মসংস্থান তৈরির মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এবার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি আমি। শিকারীর ফাঁদে থেমে যায় হরিণের ছুটে চলা। আমরা সবকিছু থামিয়ে দিতে চাই কেন? আসলে এটা আমরা সমাজ সভ্যতা সম্পর্কে আমাদের ধারণা কম হওয়া এবং একটি সমাজ বা দেশ বিকশিত হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো কাজ করে সেগুলো আমরা হয়তো বুঝি না বা বুঝেও করতে দিতে চাই না। সুন্দরবনের গহীন জঙ্গলে হরিণ ছুটে বেড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা অর্থলোভী বা স্বার্থপর লোক, তারা ফাঁদ পেতে হরিণ ধরতে চায়, হরিণের সুস্বাদু মাংস খেতে চায়, এটা ঠিক না। সমাজের অন্যান্য জায়গায় আমরা দেখছি যে প্রাণীগুলো, কুকুর বিড়াল আমাদের মধ্যে ঘুরে বেড়ায়, আমরা তাদের পথ চলা বন্ধ করে দিতে, তাদের খাওয়া দিতে চাই না, তাদের আদর করি না, তাদের চলাফেরার স্বাধীনতা হরণ করি, খাদ্য দিতে চাই না, উল্টো তাদের আমরা ধরে মারি। এটা যেমন প্রাণীর ক্ষেত্রে সত্য, মানুষের ক্ষেত্রে সত্য। ঘরে বাইরে যারা তরুণ জনগোষ্ঠী, বিশেষ করে তাদের কিন্তু চিন্তার স্বাধীনতার সুযোগ দিতে হবে, থামিয়ে দিলে চলবে না। তাদের কথা শুনতে হবে, শত ফুল ফুটতে দিতে হবে এবং তাদের মতামতের গুরুত্ব দিতে হবে। হরিণের ক্ষেত্রে যেটা যেমন সত্য, মানুষের ক্ষেত্রে আরো বেশি সত্য। ধন্যবাদ। খুবই সুন্দর মনোভাব আপনার। আর পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি। আমরা সকলে জানি যে 13 থেকে 24 জুন 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আবার যুদ্ধ হওয়ার আশঙ্কা কতটুকু বলে আপনি মনে করেন? একটু আগেই বলেছি যে কথাটা, আসলে যুদ্ধ থেমে গেছে এটা যেমন সত্য, তেমনি যুদ্ধ আবারও লেগে যেতে পারে, এটাও সত্য। আশঙ্কা থাকে, কারণ যেসব কারণে যুদ্ধ হয় সেসব কারণে অবসান না ঘটিয়ে শুধু ক্ষয়ক্ষতির কারণে যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, তাহলে কারণ যদি অটুট থাকে তাহলে যুদ্ধ আবার লেগে যেতে পারে। মধ্যপ্রাচ্যে যেটা মূল সমস্যা হলো ফিলিস্তিনিদের সমস্যা, সেই সমস্যার সমাধান পশ্চিমারা আন্তরিক বলে মনে হয় না কখনো। কারণ ফিলিস্তিন এবং ইসরায়েল দুইটা রাষ্ট্রের জন্মের মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার সমাধান করা যেত। এবং মধ্যপ্রাচ্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না, ইরানও চায়ও নাই। সে চাইছে তার পারমাণবিক কর্মসূচি চলবে শান্তিপূর্ণ উপায়, কিন্তু পশ্চিমারা এটা বিশ্বাস করছে না, তারা সন্দেহ করছে। ফলে তারা ইরানকে দাবিয়ে রাখতে চায়। এই দাবিয়ে রাখা যদি ইরান থাকতে না চায়, তাহলে তো সংঘাত আবার নতুন করে শুরু হতেই পারে। যদিও আমরা আশা করছি যে সংঘাত হবে না, এবং মধ্যপ্রাচ্যে যদি সকল শক্তিগুলো, যারা সংঘাতে লিপ্ত এই শক্তির পাশাপাশি যারা পৃথিবীতে মোড়ল আছে, তারা যদি আন্তরিক হয়, সমস্যাগুলো সমাধান করে,
তাহলে ওখানে যুদ্ধ বন্ধ হতে পারে, অন্যথায় আবার যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। তবে আমরা শান্তি চাই, আমরা সুন্দর একটা সমাজ চাই। অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের শেষ প্রশ্ন এটাই, রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে অব্যাহত চাপ, এই 4 কারণে অর্থনীতি কি খারাপ হবে বা কি হবে আপনি কি মনে করেন? আমাদের অর্থনীতি আসলে বিগত ফ্যাসিস্ট সরকার যে অবস্থায় রেখে গেছিল, তারা অনেকগুলি উন্নয়ন প্রকল্প করেছে, অপ্রয়োজনীয় বিদেশ থেকে টাকা এনে টাকা ছাপিয়ে তারা এগুলো করেছে এবং অনেক লুটপাট হয়েছে। আমরা জানি ব্যাংকিং খাত এবং বিদেশে বহু লাখ কোটি টাকা পাচার হয়েছে। ফলে আমাদের অর্থনীতি আসলে খুব খারাপ এবং বিদেশে যে রেমিটেন্স পরবর্তীতে সরকার পতনের পরে বাড়লেও খুব একটা বেশি বাড়েনি, তাতে কিছুটা সুবিধা হয়েছে এবং বিশ্বব্যাংকের যে ঋণ সেটা আমরা পেতে যাচ্ছি। ফলে কিছুটা সামাল দেওয়া গেলেও সামগ্রিক যে ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে সেটা আসলে আমরা কোনো অবস্থাতে কাটিয়ে উঠতে পারছি না। আশা করি যে এই সরকার নতুন কিছু আরও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আর্থিক খাতে অবস্থা আরও সুন্দর করবে এবং ভবিষ্যৎ সরকার সেটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এইভাবে আমাদের সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে এত সুন্দর করে আর কি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনার অনেক সুন্দর মনোভাব আমরা দেখতে পেয়েছি। ধন্যবাদ দর্শক শ্রোতাকেও। এই তো ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ।